আজ আমরা আলোচনা করব প্রজেক্টাইল, মোশন অফ এ প্রজেক্টাইল বা প্রাসের গতি। এবার ব্যাপার হচ্ছে প্রাস জিনিসটা কি। দেখা যাচ্ছে যে কোনো একটা ঢিল আমরা সোজাসুজি উপর দিকে না ছুঁড়ে যদি আমরা কিছুটা তির্যকভাবে ছুঁড়ি তাহলে কি হয়, ঢিলটা একটা সময় সর্বোচ্চ দূরত্বে গিয়ে তারপর একটা দূরত্বে গিয়ে সেটা কিন্তু ঢিলটা সে মাটির সঙ্গে মাটিতে পড়ে যায়। তাহলে ওই যে ঢিলটার যে সঞ্চার পথ, যে পথ দিয়ে অতিক্রম করলো, সেটাকে আমরা ইংরেজিতে বলা হয় প্রজেক্টাইল, বা বাংলা এটাকে নামকরণ করা হয়েছে প্রাস। তো এই প্রাসের কথা বলতে গেলে প্রথমেই আমাদের বেশ কিছু পয়েন্ট আমাদের জেনে নিতে হবে, আমাদের কয়েকটা টার্ম এখানে জেনে নিতে হবে। যেমন আমি এখানে একটা ছবি এঁকে নিয়েছি, সেখানে এই যে ও বিন্দু থেকে কোনো একটা বস্তুকে আমরা ছুঁড়েছি এবং সেই বস্তুটা ও এ বি পথ বরাবর গেছে এবং তারপর সেটা বি বিন্দুতে গিয়ে আবার পড়েছে। তাহলে এই যে ও এ বি পথ, এই পথটাকে কি বলা হবে? এটাকে বলা হবে তার প্রক্ষেপ বা সঞ্চার পথ। ঠিক আছে, এবার এই যে ও বিন্দুটাকে বলা হবে প্রক্ষেপ বিন্দু। এবং প্রথমে যদি আমরা ইউ গতিবেগ নিয়ে, মানে অনুভূমিকের সঙ্গে দেখা যাচ্ছে এটা ইউ, এই প্রাথমিক বেগে আমরা এটাকে ছুঁড়েছি। তাহলে এই যে যে বিন্দুটা, এটাকে আমরা প্রথমে কি বললাম? এটাকে প্রক্ষেপ বিন্দু বলবো। এবং প্রথমেই এই যে ইউ প্রাথমিক বেগ নিয়ে এটাকে ছোড়া হয়েছে, এটাকে আমরা বলবো প্রক্ষেপ বেগ। তারপরে এই যে আলফা যে কোণটা রয়েছে, এই আলফা কোণটাকে আমরা কি বলবো? এটাকে বলবো প্রক্ষেপ কোণ। এবং এই যে ওবি, মানে টোটাল এই যে ওএবি পথ দিয়ে গেছে এবং এই যে অনুভূমিক দিকে ওবি যে দূরত্বটা সে অতিক্রম করেছে, সেটাকে আমরা বলবো যে প্রক্ষেপ সীমা, বা এটাকে আমরা ইংরেজিতে বলা হয় হরাইজন্টাল রেঞ্জ। তাহলে এবার আমরা ক্যালকুলেশনের দিকে এগোবো। দেখো, প্রথমে এই যে আলফা এই যে কোণ করে ছোড়া হয়েছে, তাহলে এই যে কোণটা এবং ইউ প্রাথমিক বেগ নিয়ে ছোড়া হয়েছে, তাহলে এই যে প্রাথমিক যে বেগটা রয়েছে বা প্রক্ষেপ যে বেগটা, তার আমরা দুটো উপাংশে আমরা ভাগ করতে পারি, একটা লম্ব দিকে এবং একটা অনুভূমিক দিকে। তাহলে এই যে আলফা যে কোণটা করা হয়েছে তার অনুভূমিক দিকে উপাংশটা কি হবে? আমরা জানি ইউ কস আলফা। এবং এই যে উল্লম্ব দিক বরাবর এই যে আমাদের প্রক্ষেপ বেগ, তার উল্লম্ব দিক বরাবর তার উপাংশটা কি হবে? ইউ সাইন আলফা। আর একটা দেখো ব্যাপারটা কি হয়, এই ঢিলটা যখন ছোড়া হলো তখন সে ঢিলটা কেন নিচের দিকে পড়ে যাচ্ছে? কারণ নিচের দিকে কি ক্রিয়া করছে? নিচের দিকে অভিকর্ষজ ত্বরণ ক্রিয়া করছে, যার ফলে কি হচ্ছে, এই একটা ঢিলটা একটা সর্বোচ্চ দূরত্বে গিয়ে তারপর সেটা আস্তে আস্তে কিন্তু অভিকর্ষের টানে নিচে পড়ে যায়। তাহলে দেখো, আমরা যদি প্রথমে এখানে কয়েকটা দিক আমাদের বিবেচনা করতে হবে, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে হায়ার সেকেন্ডারি লেভেলে। তা প্রথমে আমরা দেখব কি, যে সর্বাধিক উচ্চতা, অর্থাৎ এই যে এসি যেটা, মানে এই বিন্দুটাতে সর্বোচ্চ বিন্দুটাতে ঢিলটা উঠেছে, তারপরে সেটা কিন্তু বি বিন্দু থেকে পড়েছে। অর্থাৎ এই যে অনুভূমিক যে অংশটা রয়েছে ওবি, তার সঙ্গে সর্বোচ্চ ডিস্টেন্সটা কত? আমরা এসি ধরেছি, এসিটাকে আমরা এইচ ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখব যে সর্বাধিক উচ্চতাটা আমরা কীভাবে পেতে পারি। তাহলে আমরা লিখছি সর্বাধিক উচ্চতা। ঠিক আছে, সর্বাধিক উচ্চতা ধরতে হলে আমরা প্রথমে কি করতে হবে? দেখো, এখানে এই যে অনুভূমিক দিক বরাবর উপাংশটা কত? ইউ কস আলফা। এবং উল্লম্ব দিক বরাবর উপাংশটা কত? ইউ সাইন আলফা। তাহলে দেখো, সর্বোচ্চ বিন্দুতে এই যে বিন্দুতে এর বেগটা কত? এই বিন্দুতে বেগ হচ্ছে 0। তাহলে আমরা কি বলতে পারি, যে বেগের যে সূত্রটা রয়েছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2fs। তাই তো, এই সূত্রটাকে যদি আমরা এখানে কাজে লাগাই, তাহলে দেখো সর্বোচ্চ এ বিন্দুতে সর্বোচ্চ বেগ হচ্ছে 0। আর এখানে প্রাথমিক বেগটা কত? মানে উল্লম্ব দিক বরাবর প্রাথমিক বেগ কত? ইউ সাইন আলফা। তাই তো, তার স্কোয়ার হবে। এবং এখানে দেখো এখানে অভিকর্ষ ত্বরণ মানে এফ মানে কত? এফ মানে এখানে যেটা ত্বরণ, সেটা অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করছে এবং সেই অভিকর্ষ ত্বরণটা নিচের দিকে ক্রিয়াশীল। তাহলে এটা কত হবে? -2g। এবং সর্বোচ্চ বেগ যদি আমরা এইচ ধরে নিই, তাহলে এইচ হয়ে গেল। তাহলে 2gh-টাকে এই দিকে নিয়ে চলে এসো, তাহলে 2gh ইকুয়াল টু কত হচ্ছে? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তাহলে এইচ মানে কত হচ্ছে? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। তাহলে এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ যদি প্রাথমিক গতিবেগ যদি ইউ হয় এবং সেটা আলফা কোণে যদি ছোড়া হয়, তাহলে অভিকর্ষ ত্বরণের মান যদি জি হয়, তাহলে এটা সর্বাধিক উচ্চতা আমরা এর মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। এরপরে সেকেন্ড যে
অংশটাতে যাব, সেটা আমরা দেখব যে চলনকাল। চলনকাল একটা টার্ম আমি প্রথমে উল্লেখ করিনি। চলনকাল মানে কি, এই যে ওয়েবি পথ বরাবর ঢিলটা গেছে এবং যতক্ষণ ধরে এটা সঞ্চার করেছে, মানে ও থেকে ছেড়ে দেওয়ার পরে বি বিন্দুতে এসেছে, এই যে টাইমটা, এটাকে বলা হচ্ছে চলনকাল। ঠিক আছে, আমি লিখছি চলনকাল। এই চলনকালটাকে ধরো সর্বাধিক উচ্চতা কী করলাম আমরা, এইচ ধরলাম। চলনকালটাকে যদি আমরা টি দিয়ে ডিনোট করি, তাহলে আমরা কি বলতে পারি, দেখো এখানে একটা জিনিস দেখতে হবে যে এই যে ঢিলটাকে আমরা ছুড়লাম, এটা কি হলো, সর্বাধিক উচ্চতায় গিয়ে আবার তো সেটা বি বিন্দুতে ফিরে এলো। তাহলে এখানে উল্লম্ব দিক বরাবর এর তো কোনো সরণ রইল না, অর্থাৎ সরণ সমান কী হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি কি, যে এস ইকুয়াল টু আমরা কী জানি, ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এই সূত্রটাকে আমরা যদি কাজে লাগাই এখানে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে সরণ হচ্ছে 0, আর এখানে প্রাথমিক বেগ কত আছে, প্রাথমিক বেগ আমরা উল্লম্ব দিক বরাবর প্রাথমিক বেগ আমরা কত পেয়েছি, ইউ সাইন আলফা, তাই তো, মাইনাস ইউ সাইন আলফা ইন্টু এখানে টি, মানে সঞ্চারপথটা আমরা টি ধরেছি, তাহলে টি, এবং এখানে দেখো জিটা যেহেতু নিচের দিকে ক্রিয়াশীল হচ্ছে তাই এটা মাইনাস হবে, অর্থাৎ হাফ জি এবং টি স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা হাফ জি টি স্কোয়ার এদিকে নিয়ে চলে এলাম, তাহলে হাফ জি টি স্কোয়ার ইকুয়াল টু ইউ সাইন আলফা ইন্টু টি। তাহলে এখানে টি ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে হাফ জি টি ইকুয়াল টু ইউ সাইন আলফা। তাহলে টি সমান কত যাচ্ছি, 2u সাইন আলফা বাই জি। তাহলে দেখো এইটা, এই যে চলনকাল বা এটাকে বলা হচ্ছে টাইম অফ ফ্লাইট, সেই টাইম অফ ফ্লাইটটা কিন্তু আমরা এইভাবে নির্ণয় করতে পারি। এবং এখানে টি সমান কত দাঁড়ালো, 2u সাইন আলফা বাই জি। এরপর আমরা দেখব কি, যে প্রক্ষেপ সীমা, তাই তো, এরপর আমরা দেখব প্রক্ষেপ সীমা, প্রক্ষেপ সীমা বা এটাকে ইংরেজিতে বলা হচ্ছে রেঞ্জ। তাহলে প্রক্ষেপ সীমা আমরা যদি ছবিটার দিকে তাকাই আর একবার, তাহলে দেখো এখানে দেখতে পাবে কি, যে এই যে ওবি, এই যে আমরা ঢিলটাকে ছুঁড়েছি এবং ওয়েবি পথ গিয়ে সেখানে বিবিন্দুতে গেছে, পৌঁছেছে, এবং এখানে অনুভূমিক দিকের এই যে ওবি দূরত্বটাকে আমরা আর ধরেছি, এবং এটাকেই বলা হচ্ছে প্রক্ষেপ সীমা। এটাকে আমরা কিভাবে নির্ণয় করব, দেখো এই যে অনুভূমিক দিক বরাবর এই যে উপাংশটা রয়েছে ইউ কস আলফা, এখানে তো কোনো অভিকর্ষ ত্বরণ ক্রিয়াশীল হচ্ছে না, কিন্তু যখন আমরা উল্লম্ব দিক বরাবর বিবেচনা করব তখন সেখানে কিন্তু নিচের দিকে জি ক্রিয়াশীল হচ্ছে। তাহলে যেহেতু অনুভূমিক দিকে কোনো জি বা ত্বরণ, কোনো অভিকর্ষ ত্বরণ ক্রিয়াশীল হচ্ছে না, কাজেই এটা একটা স্থির বেগ। তাহলে এই যে ওবি যে পথ বা ওবিটাকে আমরা এখানে আর ধরেছি, আর পথটা আমরা কীভাবে নির্ণয় করব, নর্মাল যে ইকুয়েশন, যে বস্তুর দূরত্ব, একটা বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেটা কি হয়, তার গতিবেগ ইন্টু সময়, যে সময়কাল ধরে সে অতিক্রান্ত হলো, তাহলে সেটা কি, সেই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমরা কি বলবো, যে প্রক্ষেপ সীমা সমান আর, এখানে আর ধরেছি এটাকে আমরা, তাহলে আর সমান কি ধরবো, এই যে অনুভূমিক দিক বরাবর যে উপাংশটা রয়েছে, অর্থাৎ ইউ কস আলফা ইন্টু কতটা সময় ধরে সেটা অতিক্রম করেছে, টি সময় ধরে অতিক্রম করেছে, মানে চলনকাল যেটা, কেন টি সময় আমরা একটু আগে ক্যালকুলেট করলাম কত, টি সময় হচ্ছে চলনকাল, ঠিক আছে, টি সমান হচ্ছে চলনকাল। এখানে টি সমান আমরা পেয়েছি কত, 2u সাইন আলফা বাই জি। তাহলে এবার এটাকে আমরা এখানে পুট করে দেবো, তাহলে ইউ কস আলফা ইন্টু 2u সাইন আলফা বাই জি সমান হচ্ছে ইউ স্কোয়ার, এবারে 2 সাইন আলফা কস আলফা বাই জি। এবার আমরা কি জানি, সাইন 2 থিটা সমান কি জানি আমরা, 2 সাইন থিটা কস থিটা, তাই তো, এই সূত্রটাকে আমরা এখানে প্রয়োগ করব। তাহলে এটাকে কি বলবো আমরা, ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। এবার এখানে একটা কথা বিবেচনা করা যায়, এই যে প্রক্ষেপ সীমা, মানে এই যে অনুভূমিক দিক বরাবর যে উপাংশটা রয়েছে, যে রেঞ্জটা, এই রেঞ্জটা ম্যাক্সিমাম কখন হবে। এখানে দেখো জি হচ্ছে কনস্ট্যান্ট, এবং ইউ যদি একটা স্থির বেগে যদি ছোড়া হয় তাহলে কি হবে, যদি আমরা ম্যাক্সিমাম করতে চাই তাহলে কি করতে হবে, সাইন, এর শর্ত হচ্ছে কি, সাইন 2 আলফাটাকে এটাকে কিন্তু ম্যাক্সিমাম হতে হবে। তাহলে সাইনের ম্যাক্সিমাম মান কত হয়, সাইন থিটার ম্যাক্সিমাম মান কত হয়, 1 হয়, তাই তো। তাহলে আমরা কি বলতে পারি, যে এখানে আর ম্যাক্সিমাম হবে কখন, যখন সাইন 2 আলফা এর মান 1 হবে। তাহলে সাইন কত ডিগ্রি মান 1, সাইন 90 ডিগ্রি মান 1, তাই তো। তাহলে 2 আলফা সমান হচ্ছে 90 ডিগ্রি,
তাহলে আলফা সমান কত হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখানে একটা শর্ত দেখো যে আমরা যখন দেখবি যখন কেউ বর্ষা ছুটছে বা যখন ডিসকাস থ্রোর যখন কম্পিটিশানগুলো হয় তখন কিন্তু কোনো একটা অ্যাঙ্গেল ধরে কিন্তু ছুড়লে হবে না, আমাদেরকে কী করতে হবে, এই যে অনুভূমিক দিক রয়েছে অনুভূমিক দিকের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এবং সর্বোচ্চ প্রাথমিক বেগ নিয়ে যদি আমরা ছুড়ি তবেই কিন্তু সেটা একটা সর্বাধিক রেঞ্জে যাবে, এটা কিন্তু আমাদের বিবেচনা করতে হবে। এবার আমরা লাস্ট যে অংশটাতে আসবো সেটাকে হচ্ছে যে প্রাসের সঞ্চার পথ। ঠিক আছে, এর আগেরটা কি বললাম, প্রক্ষেপ সীমা বা রেঞ্জ, আর এটা কি হচ্ছে প্রাসের সঞ্চার পথ বা কি বলা হচ্ছে লোকাস অফ এ প্রজেক্টাইল। কি লোকাস অফ এ প্রজেক্টাইল, এটাকে বলা হচ্ছে সঞ্চার পথ। এর জন্য আমরা একটা ছবি আঁকতে পারি যে ধরো এটা যদি হয়, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয় এবং এখানে এই বরাবর এটা গেল, ঠিক আছে, তারপর সেটা নিচে পড়লো এবং এটা ও বিন্দু ধরলাম, এটা এক্স, এবং ধরো এই যে এটা হচ্ছে এক্স বরাবর এবং এর যেটা আলফা একটা কোণ করে গেছে, একই ছবি আমি আঁকছি, তাহলে এই দিক বরাবর কত কত হবে, এটা যদি ইউ হয় মানে ইউ প্রাথমিক বেগে যদি ছোড়া হয় এবং এই প্রাথমিক বেগে যদি অনুভূমিকের সঙ্গে আলফা কোণ করে থাকে তাহলে এই অনুভূমিক দিক বরাবর উপাংশটা কত হচ্ছে ইউ কস আলফা, আর উল্লম্ব দিক বরাবর কত হচ্ছে ইউ সাইন আলফা। এবার আমি কি ধরলাম যে সঞ্চার পথ মানে কি কোনো একটা পয়েন্টে এই যে ডিস্টেন্স অতিক্রম করছে এর কোনো একটা পয়েন্টে সেই বস্তুটার আমরা সঞ্চার পথ নির্ণয় করব। তাহলে আমি ধরলাম কি যে ও হচ্ছে প্রাথমিক বিন্দু থেকে ছোড়া হলো এবং এখানে একটা আমি পয়েন্ট নিয়ে নিলাম, সেটার নাম দিলাম পি, এবং পি এর স্থানাঙ্ক ধরলাম এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই যদি স্থানাঙ্ক হয়ে যায় তাহলে এই ডিস্টেন্সটা কী হবে, এটা ওয়াই হয়ে যাবে, আর এই দূরত্বটা কত হয়ে যাবে, এই দূরত্বটা এক্স হয়ে যাবে। তাহলে দেখো এখানে ওয়াই যদি আমাদেরকে বের করতে হয় তাহলে কি হবে, দেখা যায় টি সময়ে, ঠিক আছে, ধরলাম কি যে টি সময়ে বস্তুটি পি বিন্দুতে পৌঁছলো, ঠিক আছে। তাহলে দেখো এই যে ওয়াই দিক বরাবর আমরা যখন ধরবো তখন কিন্তু অভিকর্ষ ত্বরণটা কী আছে, নিচের দিকে ক্রিয়াশীল আছে। তাহলে আমাদের কি করতে হবে সেখানে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, ঠিক আছে, এই সূত্রটা আমরা প্রয়োগ করব। তাহলে ওয়াই ইকুয়াল টু কত ইউ টি, এখানে ইউ মানে কত, ইউ মানে হচ্ছে ইউ সাইন আলফা ইন্টু টি, আমরা ধরলাম টি সময় এই পি বিন্দুতে গেছে তাহলে টি, এবং এখানে অভিকর্ষ তো নিচের দিকে ক্রিয়াশীল তাহলে মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই যে গতিবেগটা এই গতিবেগটা কিন্তু আমাদের উল্লম্ব দিক বরাবর, ঠিক আছে, উল্লম্ব দিক বরাবর। এবং যখন আমরা অনুভূমিক দিক বরাবর যখন আমরা বিবেচনা করব অর্থাৎ এক্স যখন আমি লিখে নিচ্ছি অনুভূমিক দিক বরাবর যখন আমরা বিবেচনা করব তখন দেখো যখন এক্স উপাংশ বরাবর আমরা দেখব, এক্স অ্যাক্সিস বরাবর যখন দেখব তখন এখানে যে অনুভূমিক যে উপাংশটা রয়েছে বেগের ইউ কস আলফা তার তো কোনো ত্বরণ নেই, সেটা একটা স্থির গতিবেগ, অর্থাৎ এখানে এক্স সমান কত দাঁড়াবে, এক্স সমান হচ্ছে এই যে বেগ ইন্টু সময়, তাহলে কতটা সময় ধরে গেছে পি বিন্দুতে টি সময় ধরে গেছে, তাহলে ইউ কস আলফা ইন্টু টি, তাই তো, টি সমান হচ্ছে এক্স বাই ইউ কস আলফা, ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। তো এটা আমি 1 নম্বর দিলাম, এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এখন আমরা কি করব, আমার এখন 1 নম্বর সমীকরণ আমরা টি এর মানটাকে বসিয়ে দেবো। তাহলে ওয়াই সমান কত আসবে ইউ সাইন আলফা ইন্টু টি সমান এক্স বাই ইউ কস আলফা মাইনাস হাফ জি এক্স বাই ইউ কস আলফা তার হোল স্কয়ার দাঁড়াবে। তাহলে এখানে দেখো কত রয়েছে ইউ ক্যান্সেল আউট হয়ে গেল, অর্থাৎ এক্স সাইন আলফা বাই কস আলফা, আমি আবার লিখছি সাইন আলফা বাই কস আলফা মাইনাস হাফ জি, এখানে এক্স স্কোয়ার হলো, আর ইউ স্কোয়ার কস স্কয়ার আলফা আসবে। তাহলে এখানে কি আসছে, তাহলে এক্স ইকুয়াল টু সাইন আলফা বাই কস আলফা সমান কত হচ্ছে ট্যান আলফা মাইনাস হাফ কি আসবে জি, বা আমরা উপরে এটা লিখতে পারি জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে ওয়াই সমান দাঁড়িয়ে গেল এক্স ট্যান আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। তাহলে এখানে দেখো এক্সের সঙ্গে ওয়াইয়ের যে সম্পর্কটা আমরা পেয়ে গেলাম,
অর্থাৎ এখানে এক্সের মান, এখানে যদি আলফা কোনটা আমরা জানতে পারি, আমরা যদি এক্সের মানটা জানতে পারি বা প্রাথমিক বেগের মানটা জানতে পারি, তাহলে সেখান থেকে কিন্তু আমরা এক্স বা ওয়াইয়ের মানটা আমরা কিন্তু বের করতে পারবো। এটাকে এইভাবে আমরা সঞ্চার পথ নির্ণয় করতে পারবো। এবার লাস্ট আমরা দেখব যে কোনো বিন্দুতে প্লাসের বেগ, ঠিক আছে, কি আমরা ইংরেজিতে এটা লিখতে পারি কি, যে ভেলোসিটি অফ এ প্রজেক্টাইল অ্যাট এনি পয়েন্ট, ভেলোসিটি অফ এ প্রজেক্টাইল অ্যাট এনি পয়েন্ট, ঠিক আছে। তার জন্য কোনো বিন্দুতে প্লাসের বেগ নির্ণয়ের জন্য প্রথম আমরা একটা ছবি অঙ্কন করবো একই রকমভাবে। দেখাচ্ছে এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, ঠিক আছে, এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এবং ও বিন্দু থেকে আমরা এটাকে ছুঁড়েছি এবং সেটা বি বিন্দুতে গিয়ে পৌঁছেছে, এখানে বি, এটা ও, এবং ধরলাম যে এটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্কটা আমরা এক্স ওয়াই ধরলাম, এবং পি বিন্দুতে এর যে বেগটা এখানে দেখা যাচ্ছে ভি ধরা হলো। প্রথমে একটা ইউ বেগে এটা গিয়েছিল, এটা আলফা কোণ নিয়ে, এবং তারপরে এটা ভি বেগে গেল, এবং ভি বেগের এই যে এক্স, এটা যদি ভি হয় তাহলে এটাকে আমরা ভি এক্স ধরলাম, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা বেগটাকে ভি ওয়াই ধরলাম। আর এখানে পি মানে একটু আগে কত হচ্ছে ওয়াই, এবং এটা হচ্ছে এক্স, ঠিক আছে। তাহলে এই পি বিন্দুতে আমরা এক্স সমান কী দেখলাম, পি বিন্দুতে এক্স সমান আমরা এই যে অনুভূমিক উপাংশটা আমরা কত পেয়েছি, এটা হচ্ছে, যদি এটা ইউ গতিবেগ হয় তাহলে ইউ কস আলফা পেয়েছি, আর উল্লম্ব বরাবর আমরা কি পেয়েছি, ইউ সাইন আলফা পেয়েছি, যদি আলফা কোণ করে যদি ছোড়া হয়। তাহলে এক্স সমান আমরা কী পেলাম, এই যে অনুভূমিক দিক বরাবর আমরা যদি এটা পৌঁছাতে, যদি 0 থেকে পি পর্যন্ত পৌঁছাতে যদি আমাদের টি সময় লাগে, তাহলে যদি টি সময় লাগে তাহলে আমরা এক্স সমান পি পেলাম। এটা হচ্ছে একটা স্থির গতিবেগ, মানে ইউ কস আলফা ইন্টু টি, এটা পেলাম। আর এখানে ওয়াই সমান আমরা কী পেলাম, প্রাথমিক বেগ, যেহেতু এখানে অভিকর্ষ ত্বরণ জি নিচের দিকে ক্রিয়াশীল, তাই এখানে আমরা কি সূত্রটা পেলাম, যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, এই সূত্রটা আমরা লাগাবো এখানে। তাহলে এখানে ওয়াই সমান আমরা কী পেলাম, ইউটি মানে কত, ইউ সাইন আলফা ইন্টু টি, মাইনাস এখানে জিটা যেহেতু নিচে দিকে ক্রিয়াশীল তাই মাইনাস হচ্ছে, মাইনাস হাফ জি টি স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো, আমরা যদি এই পি বিন্দুতে যদি অবস্থান ভেক্টর নির্ণয় করি, অর্থাৎ আমরা 3 ডাইমেনশনাল প্লেনে আমরা আগে যেরকমভাবে ক্যালকুলেট করেছি কোনো একটা ভেক্টর নির্ণয় করার ক্ষেত্রে, তখন আমরা কীভাবে নির্ণয় করেছি, এখানে এই যে ওপি, এই যদি অবস্থান ভেক্টরটাকে আমরা নির্ণয় করতে হয়, তাহলে আমরা কি লিখতে পারি, এখানে ইউ কস আলফা টি আই ক্যাপ মাইনাস, দেখো এখানে ওয়াই, এটা হচ্ছে এক্স বরাবর উপাংশ, মাইনাস ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এখানে জে তার ক্যাপ, সরি এটা কিন্তু প্লাস হবে, ওকে। তাহলে দেখো, এই যে পি বিন্দুতে বেগ নির্ণয় করতে হলে আমরা কী করবো, অবস্থান ভেক্টরে তার ডিফারেন্সিয়েট করতে হবে, মানে আমরা যদি ডি বাই ডিটি করি তাহলে কত আসবে, এটা ইউ কস আলফা টি আই ক্যাপ, ঠিক আছে, এটা আমরা সেকেন্ড বা থার্ড ব্র্যাকেট দিলাম, ডি বাই ডিটি ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, থার্ড ব্র্যাকেট দিলাম। তাহলে এখানে দেখো, যখন আমরা ডি বাই ডিটি করবো তখন এই টিটা ক্যান্সেল আউট হয়ে যাবে, অর্থাৎ ইউ কস আলফা এখানে হবে ইউ কস আলফা ইন্টু আই ক্যাপ প্লাস, দেখো এখানে টি ক্যান্সেল আউট হয়ে যাবে, অর্থাৎ ইউ সাইন আলফা মাইনাস, এখানে একটা টি এখানে চলে আসবে, অর্থাৎ কি এখানে হাফ ছিল, এখানে জি 2 টি আসবে, তারপর টিটা ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ এখানে 2 ক্যান্সেল আউট হয়ে গেল, অর্থাৎ এইটা ইন্টু জে, ঠিক আছে। এখানে আমরা কিন্তু এখানে জেটা কিন্তু দিতে হবে এখন, ওকে। তাহলে কত হলো, ইউ কস আলফা আই ক্যাপ প্লাস ইউ সাইন আলফা মাইনাস জিটি জে ক্যাপ। এবার এইটাকে যদি আমরা ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ ধরে নিই, তাহলে আমরা কী বলতে পারি, এখানে ভি এক্স সমান কত, ইউ কস আলফা আমরা ধরে নিলাম, আর ভি ওয়াই সমান কত, ইউ সাইন আলফা মাইনাস জিটি, ঠিক আছে। তাহলে এবার দেখো, এখানে আমরা কি জানি, যে কোনো একটা ছবিতে আমরা যদি দেখি এটা ভি হয় এবং তার এক্স বরাবর যদি ভি এক্স হয় এবং ওয়াই বরাবর যদি গতিবেগের উপাংশটা ভি ওয়াই হয়, তাহলে আমরা কি জানি, ভি স্কোয়ার ইকুয়াল টু ভি এক্স স্কোয়ার
প্লাস ভি ওয়াই স্কোয়ার, তাই তো? তাহলে ভি সমান আমরা কি জানি, রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, এখানে ভি সমান কি, ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার তার রুট ওভার। তাহলে এখানে ভি এক্স সমান আমরা কত পেয়েছি, ভি এক্স সমান হচ্ছে ইউ কস আলফা তার হোল স্কোয়ার প্লাস এখানে ভি ওয়াইটা আমরা কী ধরেছি, ইউ সাইন আলফা মাইনাস জিটি তার হোল স্কোয়ার। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস এখানে স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে কত হচ্ছে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস টু ইউ সাইন আলফা ইন্টু জিটি প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা ইউ স্কোয়ারটা যদি কমন নিই তাহলে কত আসছে, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, ঠিক আছে, মাইনাস টু ইউ সাইন আলফা ইন্টু জিটি প্লাস এখানে জি স্কোয়ার টি স্কোয়ার দাঁড়াচ্ছে। তাহলে দেখো এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত, 1, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে ইউ স্কোয়ার লিখতে পারি, এটার মান 1 হয়ে গেল, মাইনাস টু ইউ সাইন আলফা জি, এখানে টি সমান আমরা কত পেলাম, টি সমান এক্স বাই ইউ কস আলফা। তাহলে এখানে যদি টি এর মানটাকে আমরা বসিয়ে দিই তাহলে সাইন আলফা জি ইন্টু টি সমান কত, এক্স বাই ইউ কস আলফা প্লাস জি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার মানে কত হচ্ছে, এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। তাহলে আমরা নেক্সট অংশে চলে যাচ্ছি। তাহলে ইউ স্কোয়ার মাইনাস দেখো এখানে টু ইউটে ক্যান্সেল আউট হয়ে গেল, তাই তো? তাহলে এখানে টু, এখানে এক্স, এখানে জিটা রয়েছে, আর দেখো এখানে সাইন আলফা বাই কস আলফা মানে কত, এখানে ট্যান আলফা হয়ে গেল, প্লাস প্লাস দেখো এখানে এক্স স্কোয়ার জি স্কোয়ার রইল, আর নিচে কি পড়ে রইল, ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। তাহলে এটা সমান হয়ে গেল ভি, এটা হচ্ছে ভি। তাহলে কোনো একটা প্রাসের বা কোনো একটা প্রজেক্টাইলের ক্ষেত্রে এটা ক্যালকুলেশনটা একটু বড়, কিন্তু ক্যালকুলেশনটা কিন্তু ইজি। দেখো প্রাসের কোনো একটা বিন্দুতে তার সঞ্চার পথ বা তার বেগ আমরা কিন্তু এইভাবে নির্ণয় করতে পারি। তাহলে আজকে আমরা প্রজেক্টাইলে কী কী জিনিস জানলাম, প্রজেক্টাইলে আমরা জানলাম যে প্রাথমিক যে বিন্দু থেকে ছোড়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রক্ষেপ বিন্দু, এবং যে প্রাথমিক যে গতিবেগে ছোড়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রক্ষেপ বেগ, এবং যে অ্যাঙ্গেলে ছোড়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রক্ষেপ কোণ, এবং সেটা অনুভূমিক দিকে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বলছি রেঞ্জ বা প্রক্ষেপ সীমা। আর একটা কি, যে সময় ধরে সে বস্তুটা ওপরে থেকে ছোড়ার পরে যেটা নিচে নেমে এলো মানে অনুভূমিক অংশে নেমে এলো, সেই যে টাইমটুকু লাগলো সেই টাইমটিকে আমরা বলছি চলনকাল। আর একটা কী দেখলাম, যে লোকাস হবে প্রজেক্টাইল বা প্রাসের সঞ্চার পথ। এবং সবার শেষ অংশে আমরা কী দেখলাম, যে প্রাসের কোনো একটা বিন্দুতে সেই বস্তুটার গতিবেগ আমরা স্থানাঙ্ক ভেক্টরের মাধ্যমে কীভাবে নির্ণয় করলো। তাহলে আশা করি আজকের এই যে পার্টটাকে আমরা পড়লাম এখানে কিন্তু প্রাসের সমস্ত বিষয় কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। একটা এখানে হয়তো হতে পারে ছবি দেখে মনে হতে পারে যে ক্যালকুলেশনটা খুবই জটিল, কিন্তু যদি একটু মানে চিন্তাভাবনা করে যদি মাথার মধ্যে ঠান্ডা মাথায় এটাকে ঢুকি নাও তাহলে কিন্তু এটা খুবই একটা ইজি ব্যাপার। এখানে প্রচুর কোশ্চেন আসছে, এখানে হায়ার সেকেন্ডারি থেকে আরম্ভ করে জয়েন্ট এন্ট্রান্স থেকে আরম্ভ করে নিট থেকে আরম্ভ করে এখানে কিন্তু প্রচুর কোশ্চেন আসছে। তাই প্রজেক্টাইল কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো আজকে এখানেই শেষ করছি, নেক্সট দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো সাবজেক্টের উপরে। গুড বাই।